আজ আমি যে ফোনটা আপনার জন্য এনেছি, এই আইকিউর স্মার্টফোনটি মাত্র 13,000 টাকায় আপনাকে দিচ্ছে ইউএফএস 3.1 স্টোরেজ, তার সাথে দিচ্ছে 6500 এমএএইচ ব্যাটারি, আর তার সাথে একটা দারুণ প্রসেসর, যে প্রসেসরটার সাথে আপনি দারুণ এটা পারফরমেন্সও পাবেন। আর এর পারফরমেন্সের সাথে সাথে আইকিউ তার এই স্মার্টফোনটিতে যা যা কিছু দিয়েছে সে সব কিছু আজকে একদম ডিটেলসে আপনাদেরকে বলবো। এবং এটা যে আজ থেকে প্রায় 4 মাস আগে লঞ্চ করেছিল, সেই 4 মাসের আমার ব্যবহারের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করবো। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল টেক বুদ্ধিজীবীতে। আমি সমুজ্জ্বল আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটি আইকিউ জি সিরিজের স্মার্টফোন, অর্থাৎ এই আইকিউ যে নতুন লঞ্চ করলো আইকিউ Z10X 5G স্মার্টফোনটির ব্যাপারে আমি অন ডিটেলসে সবকিছু আজ আপনাদের বলবো। আপনারা সকলেই এই স্মার্টফোনটার আনবক্সিং ভিডিওতে আমাকে তো ঝুড়ি ঝুড়ি কমেন্ট করেছেন, এত কমেন্ট আর এত লাইক এসছে এই স্মার্টফোনটার আনবক্সিং এ, তো তাই আজ এটা রিভিউ ভিডিও আনতে বাধ্য হলাম। বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পেয়ে যাবেন, একটা অ্যাডাপ্টার, একটা ডেটা কেবল, একটা সিম ইজেক্টর পিন, একটা টিপিইউ কেস, আর এর উপরে একটা স্ক্রিন প্রোটেক্টরও লাগানো আছে। তাই আপনাদেরকে সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনটা আনবক্স করেই কোনো গ্লাস বা কাভারের জন্য দোকানে বা কোথাও ছুটতে হবে না। প্রথমেই আসি এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি আর ডিজাইন নিয়ে। দেখুন, এই স্মার্টফোনটির ব্যাক সাইডটা পুরোটাই প্লাস্টিকের এবং ফ্রেমটাও প্লাস্টিকের, প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেম, কিন্তু এই ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ। আর এই ব্যাক সাইড যে প্যাটার্নটা আছে এটা সত্যি দুর্দান্ত লাগে আমার। তবে এর এই যে কালারটা, এই কালারটার নাম হলো আলট্রা মেরিন। এই কালারটা দিয়ে আপনি এই প্যাটার্নটা পাবেন না। আরেকটা কালার রয়েছে যেটা গ্রে টাইপের, যেটার নাম হলো টাইটেনিয়াম, সেই কালারটা কিন্তু আপনি এরকম প্যাটার্ন পাবেন না। তো এখন আপাতত দুটো কালার, একটা টাইটেনিয়াম আর একটা আলট্রা মেরিন। এই আলট্রা মেরিন কালারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এর যে পিছনের যে টেক্সচারটা, এই টেক্সচারটা আমার সত্যি দারুণ লেগেছে। এটা লাইট করলে একটা অন্যরকম টেক্সচার আসে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ, যে কারণে কোনো ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না। আর এই ব্যাক সাইডে যে ক্যামেরা মডিউলটা, এটা কিন্তু বেশ গ্লসি। আর এর যে থিকনেস, এর থিকনেস হলো 8.1 মিলিমিটার। আপনাকে দেখে মনে হচ্ছে এর মধ্যে 6500 এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। আবার এতে 6500 এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও এর ওয়েট 204 গ্রাম। যদিও ওয়েটটা হয়তো 200 থেকে একটু বেশি, কিন্তু তা সত্ত্বেও এখানে 6500 এমএএইচ এর একটা ব্যাটারি আছে, এটুকু আপনাকে মাথায় রাখতেই হবে। এবার আসি ফ্রন্টের দিকে। এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 6.72 ইঞ্চের 120 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস 5 হোল আইপিএস এলসিডি ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে সচরাচর আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন না, তাই আইকিউ এটাতে প্রোভাইড করেছে আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। এতে যদি কন্টেন্ট আপনি কনজিউম করেন তাহলে এটা কালার যথেষ্ট ভালো প্রডিউস করে। এই আইকিউ Z10X স্মার্টফোনটির ডিসপ্লেটি আইপিএস এলসিডি হলো এর আইপিএস এলসিডি ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ। তো এই ডিসপ্লেটি 60 to 120 হার্টজে শিফট করতে থাকে। এমনি ইউআই সাধারণত 120 হার্টজে চলে, কিন্তু যদি আপনি ফেসবুক অ্যাপসটি খোলেন তখন দেখবেন ফেসবুকটি চলছে 90 হার্টজে। আবার যখন ইনস্টাগ্রাম খুলবেন, ইনস্টাগ্রামও দেখবেন 90 হার্টজে চলছে। আবার যখন আপনি ইউটিউব খুলবেন দেখবেন ইউটিউব চলছে মাত্র 60 হার্টজে। অর্থাৎ বাই ডিফল্ট ডিসপ্লের যে রিফ্রেশ রেট থাকে, সেই রিফ্রেশ রেট দিয়ে আপনি সমস্ত অ্যাপসকে কিন্তু 120 হার্টজে চালাতে পারবেন না। তার জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাকে যেতে হবে ডিসপ্লেতে যাওয়ার পর একটু নিচ দিকে দেখতে পাবেন স্ক্রিন রিফ্রেশ রেট। এখানে গিয়ে আপনি যখন এটাকে হাই করে দেবেন তখন আপনি ফেসবুক খুলুন, ফেসবুকও দেখবেন 120তে চলছে। তারপর যখন ইনস্টাগ্রাম খুলবেন দেখবেন ইনস্টাগ্রামও 120 হার্টজ রিফ্রেশ রেটেই চলছে। আবার আপনি তারপর যখন ইউটিউব খুলবেন, ইউটিউব খুললেও দেখবেন সেই ইউটিউবও কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটেই চলছে। তাই এটাকে কিন্তু আপনাকে সেট করতে হবে 120 হার্টজে। ডিসপ্লের কালার আপনি 3টে মোডে সেট করতে পারবেন, একটা স্ট্যান্ডার্ড যেটা বাই ডিফল্ট থাকে, একটা প্রফেশনাল আর একটা ব্রাইট। আবার এখানে আপনি এই কালার গ্যামেটগুলোকে আবার চেঞ্জ করতে পারবেন, একটা থাকে ডিফল্ট, একটা থাকে ওয়ার্ম আর একটা থাকে কুল। এইভাবে আপনি করতে পারবেন। আবার এই কালার যে জায়গাটাকে, এটাকে আপনি যেদিকে খুশি সরিয়ে যেমন খুশি কালার করতে পারবেন, ইয়েলো হোক, রেড হোক, ব্লু হোক, যেরকম। আমি তো অবশ্যই ডিফল্ট রাখতে পছন্দ করব। আমি ডিফল্ট এবং স্ট্যান্ডার্ডই ডিসপ্লেটা রেখেছিলাম সবসময়। আইপিএস এলসিডি ডিসপ্লে হওয়া সত্ত্বেও এতে কিন্তু 960 হার্টজের একটা পিডব্লিউডি ডিমিং পেয়ে যাবেন। সোজা কথায় পিডব্লিউডি ডিমিং হলো একদম লো লাইটে যখন আপনি রাত্রেবেলায় এই ডিসপ্লেটা ব্যবহার করবেন তখন যে একটা ফ্লিকারিং হয়, মানে ডিসপ্লেটা একটা কেঁপে ওঠে, সেটা উঠবে না। একদম আমি লো ব্রাইটনেস করেও আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে কোনোভাবেই ডিসপ্লেটা ফ্লিকারিং কোনো রকম আপনি দেখতে পাবেন না। এই ডিসপ্লেটার হাই ব্রাইটনেস মোড হলো 1050 নিটস। এটা আমি ইনডোরে এবং আউটডোরে উভয় জায়গাতেই ব্যবহার করে যতটুকু দেখেছি যথেষ্ট ব্রাইট ফিল হয়। এর সাথে সাথে আইকিউ Z10X এ রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যেটা কন্টেন্ট কনজিউমের জন্য যথেষ্ট বেটার। আর এর স্পিকারের কোয়ালিটি আমি শুনে নিচ্ছি আপনাদেরকে এখনই লাইভ।
যদিও এই ডুয়েল স্টিরিও স্পিকারে আপনি তিনটে ভার্সনের মোড পাবেন। একটা হচ্ছে প্রথমে 100% যেটা ফুল ভলিউম, তারপর আপনি আরো বুস্ট করতে পারবেন ভলিউমটা, সেটা হলো 200%, তারপর আরো বুস্ট করতে পারবেন সেটা হলো 400%। তো 400% এ সামান্য ডিস্টরশন আছে, আপনারা শুনতেই পেলেন। আর 200% এ আমার স্পিকারটা ঠিকঠাক লেগেছে। এই প্রাইস রেঞ্জে ডুয়েল স্টিরিও স্পিকার প্রোভাইড করা সত্যি একটা ভালো মুভ। কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের ক্ষেত্রে এখানে আপনি যে দ্বিতীয় স্পিকারটা সেটা কিন্তু ইয়ারপিস, অর্থাৎ যেটা আপনি ফোনের জন্য ব্যবহার করবেন সেটাতেই কিন্তু স্পিকারের সাউন্ড আসবে। আলাদা করে কোনো স্পিকার প্রোভাইড আইকিউ করেনি উপর দিকে। আর এই ডিসপ্লেটা আইপিএস এলসিডি ডিসপ্লে হওয়াতে এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা বেশ ফাস্ট আর বেশ অ্যাকুরেট কাজ করে। তবে যদি আপনারা কাভার লাগিয়ে ইউজ করেন, অনেক সময় অনেকেই দেখেছি একটা বড় ব্যাক কাভার, বেশ মোটা সোটা ব্যাক কাভার, আর অথবা একটা ফ্লিপ কভার লাগিয়ে যখন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে যান তখন আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় কাজ করে না। আর এমনি ডে টু ডে লাইফের কাজের জন্য ডিসপ্লেটা সত্যি দুর্দান্ত। এতদিন ব্যবহার করেও আমি কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি। কিন্তু আরেকটু প্রাইস বাড়িয়ে যদি জাস্ট অ্যামোলেড ডিসপ্লে দিত, সত্যি এটা আরো বেটার হতো। প্রাইসের কথা প্রসঙ্গ যখন এলো তখন এর প্রাইসটা বলে দিই। এই ফোনটি আপনি তিনটি ভেরিয়েন্টে পাবেন। একটা হলো 6128, যেটার 6GB র্যাম 128GB মেমোরি, সেটা পাবেন আপনি 13,498 টাকাতে। আর একটা পাবেন 8GB র্যাম 128GB মেমোরি, এটা পাবেন আপনি 14,998 টাকাতে, অর্থাৎ প্রায় 15,000। আর একটা 8GB র্যাম 256GB স্টোরেজ, এটা আপনি পাবেন 16,998 টাকাতে। আর এই সব কিছুর উপর আপনি অফার চললে মাঝে মধ্যে কার্ড করে আপনি 1,000 টাকা অফ পেতে পারেন। অর্থাৎ সবচেয়ে বেস ভেরিয়েন্টটা যেটা আমার কাছে আছে সেটা আপনি 12,500 টাকাতেও পেতে পারেন। আর গ্লোবালি আইকিউ G10X তাদের এই স্মার্টফোনটা আরো দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটা হলো 256GB, অর্থাৎ 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর একটা হলো 12GB র্যাম এবং 512GB স্টোরেজ। যদিও আমি জানি না এই প্রসেসরে 12GB র্যাম কোনো কাজের কিনা। প্রসেসরের কথা যখন উঠলোই তখন প্রসেসর নিয়ে কথা বলি। তো প্রসেসরের সাথে সাথে কথা বলবো পারফরম্যান্সের। তো পারফরম্যান্সের জন্য আইকিউ কিন্তু সত্যি প্রসিদ্ধ। কারণ আইকিউ যখন প্রথম ফোন লঞ্চ করেছিল তারা পারফরম্যান্সের জন্যই ফোন লঞ্চ করেছিল। কারণ আইকিউ হলো ভিভো সাব ব্র্যান্ড। তো ভিভো মেইনলি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে মার্কেটে এসেছিল প্রথমে। তো ভিভো চেয়েছিল নিজেদের নাম যদি খারাপ না করে একটা পারফরম্যান্স সেন্ট্রিক স্মার্টফোন আমরা লঞ্চ করতে পারি। সেই জন্য তারা একটা স্প্লিট করে আইকিউ স্মার্টফোন লঞ্চ করতে শুরু করে এবং সত্যি এটা হিট করে যায়। এখন ভিভো এবং আইকিউ পাশাপাশি লঞ্চ করে। এই আইকিউ G10X এর রিব্র্যান্ড হলো ভিভো T4X। অর্থাৎ ভিভোর যদি রিব্র্যান্ড ধরেন তাহলে আইকিউ G10X আর ভিভো T4X দুটো একই স্মার্টফোন, শুধুমাত্র আলাদা আলাদা প্ল্যাটফর্মে বিক্রি হয়। ভিভোর স্মার্টফোনটা আপনি পাবেন ফ্লিপকার্টে, আর আইকিউ স্মার্টফোনটা আপনি পাবেন অ্যামাজনে। তাই অবশ্যই খেয়াল রাখবেন আইকিউর স্মার্টফোন কোনোভাবেই ফ্লিপকার্ট থেকে কিনবেন না। এবার যেটা বললাম যে 12GB র্যাম কি এই প্রসেসরটা সাপোর্ট করবে, তো এর মধ্যে যে প্রসেসরটা রয়েছে সেটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300, যেটা 2024 লঞ্চ হওয়া একটা প্রসেসর। এটা 4 ন্যানোমিটারের একটা প্রসেসর, খুব পাওয়ার হাংরি না হলেও এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটা সত্যি দুর্দান্ত পারফরম্যান্স দেয়। আর এই প্রসেসরটা কাজ করছে অ্যান্ড্রয়েড 15 এর উপর আর ThuntouchOS 15 বেসড। এই মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসরটি তো বেঞ্চমার্ক স্কোর আমি যেটা দেখলাম সেটা হলো 6,80,000 এর কাছাকাছি। আর গিগবেঞ্চে এর সিঙ্গেল স্কোর 1027 আর মাল্টি স্কোর 2790। আর সিপিইউ থ্রটলিং টেস্টে আমি যেটা করেছি সেটা হলো 100 থ্রেডস এর থ্রটল দিয়েছি আমি 15 মিনিটের জন্য। তো থ্রটলিং টেস্টে জিপ স্কোর আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম জিপ স্কোর 3,60,000 এর কাছাকাছি। আর হিটিং ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো। স্কোর টোর ছাড়ুন, রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি। দেখুন এই স্মার্টফোনটা ডে টু ডে লাইফের জন্য যথেষ্ট স্মুথ, কোনো ল্যাগ বা জিটারিনেস আমি দেখিনি। এটাতে যখন আমি ফ্রি ফায়ার খেললাম সেটা তো যথেষ্ট স্মুথ চললো, কিন্তু আমি যখন হেভি গেমের মধ্যে পাবজি এবং যখন কল অফ ডিউটি খেললাম তখন দেখলাম পাবজিতে আপনি স্মুথ প্লাস এক্সট্রিম আর HDR আলট্রা সাপোর্ট পাবেন। অর্থাৎ এটাতে শুধুমাত্র 60 FPS এর সাপোর্টে আপনি পাবেন, 90 FPS এখনো আনলক হয়নি। তবে আমি জানি না আইকিউ আপডেটের পর 90 FPS দেবে কিনা। তবে এখনো পর্যন্ত যতগুলো আপডেট আমি পেয়েছি ততদিনে আপাতত 90 FPS আনলক হয়নি। এই স্মার্টফোনটিতে বিজিএমআই খেলার সময় এটা প্রায় কনস্ট্যান্টলি 60 FPS কিন্তু দিয়ে যাচ্ছিল। FPS মিটারে আমি যতদূর চেক করলাম যে এটা 60 আর 59 FPS এর মধ্যেই থাকছিল। সেভাবে কোনো পারফরম্যান্স ল্যাগ আমি দেখতে পাইনি। এটা পারফরম্যান্সের যথেষ্ট বাটারি স্মুথ। আর গেমিং এর টাইমে আমি কোনো রকম সেরকম ভাবে থার্মাল ইস্যু পাইনি। আর যখন কল অফ ডিউটি মোবাইল খেললাম সেটা পাবজি থেকেও আরো হেভি গেম, তখনও কিন্তু আমি দেখলাম যে যথেষ্ট এটা স্মুথলি গেম প্লে করতে পারছে। আমি প্রায় কল অফ ডিউটি প্রায় 30 মিনিট ধরে খেলেছি। তো 30 মিনিটও এটা সেরকম ভাবে কোনো পারফরম্যান্স ল্যাগ করেনি। আর এটাতে কনস্ট্যান্ট 60 FPS আমি কল অফ ডিউটিতে পেয়েছি। তো এটার পারফরম্যান্স সত্যি দুর্দান্ত। আর ডে টু ডে লাইফের জন্য তো কোনো কথাই হবে না, বাটারি স্মুথ। তবে এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়। খুব বেশি অ্যাপস খুললে মাঝে মধ্যে অ্যাপস আবার রিলোড হয়। তবে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি এটাকে ঠিকঠাকই বলবো। এই পাওয়ারফুল স্মার্টফোনটিকে আরো পাওয়ারফুল বানিয়ে তুলেছে এর যে স্টোরেজটা, একটা আইকিউ এই 15,000 এর নিচের এই স্মার্টফোনটাতেও দিয়ে ফেলেছে
ইউএফএস 3.1 সত্যি এটা কিছু কিছু 30,000 টাকার স্মার্টফোনও পাওয়া যায় না। অনেকেরই প্রশ্ন থাকে যে সবচেয়ে লো ভেরিয়েন্টেও কি ইউএফএস 3.1 আছে নাকি 256 জিবি থেকে ইউএফএস 3.1 আছে। তো তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই যে সমস্ত ভেরিয়েন্টেই কিন্তু ইউএফএস 3.1 স্টোরেজ আপনি পেয়ে যাবেন। তাই বেস মডেলটাতেও আপনি ইউএফএস 3.1ই পাবেন। এটা স্টোরেজ টেস্ট আমি যখন করলাম দেখলাম যে হ্যাঁ এটা ইউএফএস 3 এর উপর আছে স্টোরেজ। এর রাইট স্পিড ইউএফএস 3.1 এর মতোই। আর এই স্মার্টফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে একটা 6500 mAh এর বড় ব্যাটারি। এই পাওয়ারফুল ব্যাটারিটাকে চার্জ করার জন্য বক্সে আপনি পেয়ে যাবেন একটা 44 ওয়াটের অ্যাডাপ্টার। যে অ্যাডাপ্টার দিয়ে এটাকে ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত লাগে। আর এর ব্যাটারি লাইফ সত্যি দুর্দান্ত। এটা আমি লাইট টু মডারেট ইউজেজে দেখেছি মোটামুটি স্ক্রিন অন টাইম 10 ঘন্টার উপরে দিয়ে দেয়। আর হেভি ইউজেও স্ক্রিন অন টাইম 8.5 ঘন্টার উপরে তো দেয় ম্যাক্সিমাম টাইম। তো আপনি মোটামুটি 9 থেকে 10 ঘন্টা এটার স্ক্রিন অন টাইম ধরতে পারেন। যাদের স্ক্রিন অন টাইম সম্বন্ধে সেরকম আইডিয়া নেই তাদেরকে বলি 10 ঘন্টা স্ক্রিন অন টাইম সত্যি অনেকটা বেশি, কারণ যেটা বড় বড় ফ্ল্যাগশিপ স্মার্টফোনও চট করে দিতে পারে না। 10 ঘন্টা স্ক্রিন অন টাইম দেওয়া মানে প্রায় 1.5 দিনেরও বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন। আর এটার আইডিয়াল ব্যাটারি ড্রেন মোটামুটি 2 থেকে 3%, যেটাও কিন্তু যথেষ্ট দুর্দান্ত। আমি যখন রাতে এই ফোনটা ছেড়ে দিয়েছিলাম সকালে উঠে দেখেছি 2 থেকে 3% ব্যাটারি কমেছে। এবার আসি এই iQOO G10X স্মার্টফোনটির নেটওয়ার্ক আর কানেক্টিভিটি নিয়ে। দেখুন এই স্মার্টফোনটা সিম কার্ড স্লটটি খুলে দেখলে আপনি দেখতে পাবেন এতে ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে। এখানে কোনো এইচডি কার্ডের সাপোর্ট নেই, যেটা কিন্তু একটা যথেষ্ট নেগেটিভ পয়েন্ট। কারণ যদি কারোর বেশি স্টোরেজের প্রয়োজন হয় তার ক্ষেত্রে কিন্তু এটা বেশ একটা অসুবিধা, সে কোনোভাবেই স্টোরেজ এক্সটেন্ড করতে পারবে না। তবে এই স্মার্টফোনটাতে আপনি 8টি 5G ব্যান্ডের সাপোর্ট পাবেন। আর এতে আপনি 5G++ এবং 4G+ এর সাপোর্টও পেয়ে যাবেন। আমি এই iQOO G10X এ কোনো রকম কোনো কল ড্রপের সমস্যা ফেস করিনি। আর নেটওয়ার্ক কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। আর এতে রয়েছে ওয়াইফাই ভার্সন ওয়াইফাই 6, এতে আপনি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবেন। আর ব্লুটুথ ভার্সন ব্লুটুথ 5.4, কোনো রকম কোনো NFC পাবেন না। তবে এর ব্যাক সাইডে ক্যামেরা মডিউলের কাছে আপনি একটা আইআর ব্লাস্টার পাবেন, যে আইআর ব্লাস্টারটা আপনার রিমোটের কাজ করবে, অর্থাৎ আপনি এসি টিভি রিমোট হিসেবে এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন, যেটা একটা ইউজফুল ফিচার্স। আর এর ক্যামেরা মডিউলের একদম নিচের দিকে আপনি পেয়ে যাবেন একটা এলইডি রিং লাইট, এটা একটা নোটিফিকেশন লাইট। এটা বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন কালার করে রাখতে পারবেন। আপনি যদি কলেজ স্টুডেন্ট হন আর পড়াশোনার সময় যদি আপনি স্মার্টফোনটা উল্টো করে রাখেন, এই এলইডি নোটিফিকেশন রিং লাইটটি দেখে আপনি বুঝতে পারবেন কখন এটাতে আপনার কল আসছে এবং কখন এটাতে মেসেজ আসছে। তার জন্য আপনাকে বারবার স্মার্টফোনটা সোজা করে করে দেখতে হবে না। এবার আসি আপনাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে এটার ক্যামেরা। অনেকেই যেটার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, যখন আপনারা এতদিন ভিডিওটা দেখেই নিয়েছেন তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো কলেজের বন্ধু বা কোনো বাড়ির কারোর জন্য এই স্মার্টফোনটা কেউ কিনতে চায় তাহলে তার সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এইরকম ডিটেলস ভিডিও বাংলায় সত্যি খুব কম আপনি দেখতে পাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়তো আপনারা ভুলে যান, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। এত কষ্ট করে এত কিছু করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমি বুঝতে পারি না আপনাদের কেমন লাগছে। তো যদি ভিডিও কোনো খারাপ ভালো যা কিছু লেগে থাকে, যা কিছু ব্যাপারে আপনারা বলতে চান, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর এমনি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে ডিএমও করতে পারেন আপনারা। আমার ইনস্টাগ্রাম আইডিটা হলো এটা, যেটা স্ক্রিনে আসছে। আর আমি ডেসক্রিপশনেও ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সব কিছুই দিয়ে দেবো। তো দেখুন এর ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। অ্যাকচুয়ালি ডুয়েল নয়, আমি বলবো তো সিঙ্গেল ক্যামেরা। মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, যেটা f1.8 অ্যাপারেচার যুক্ত। আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের জাস্ট ডেপথ সেন্সর, যেটাকে একটা ফালতু ক্যামেরা বলেই ধরা হবে। আর আপনি পিছন দিকে আরেকটা যেটা দেখতে পাবেন এলইডি ফ্ল্যাশের উপর, সেটা কিন্তু অবশ্যই একটা আইআর ব্লাস্টার, একটু মনে রাখবেন। আর এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো এর মেইন ক্যামেরার যে ফটো, মেইন ক্যামেরার ফটোতে একটু ওভার শার্পনেস আছে। ডেলাইট কন্ডিশনে ফটো মোটামুটি ঠিকঠাক আসে, তবে ডার্কার সিচুয়েশনে আরো বেশি ডার্ক হয়ে যায়। আর কালার প্রডিউস মোটামুটি ঠিকঠাক, আর ব্যাকলাইট সিচুয়েশনে ঠিকঠাক ফটো আসে, তবে মাঝে মধ্যে হোয়াইট ওয়াশ চলে আসে, যেমন এই ফটোটাতে হয়েছে। আর ন্যাচারাল ব্লার একটা আছে, ঠিকঠাক কালার প্রডিউস মোটামুটি ঠিকঠাক, তবে ডিটেলস হালকা মিসিং। আর ওভার শার্পনেসের জন্য মাঝে মধ্যে বেশ ফটো দেখতে খুব একটা ভালো লাগে না, তবে কিছু কিছু সময় বেশ ভালো লাগে। আর 2x এর ফটোগুলো বেশ বেটার আসছে, তো আমার 2x এর ফটো বেশ ভালো লেগেছে। যদিও এটা ডিজিটালি জুম করে, কিন্তু 2x এর ফটোগুলো 1x এর চেয়ে ভালো, মানে জাস্ট চোখে দেখতে ভালো লাগে। প্রাইস রেঞ্জ অনুযায়ী ফটো মোটামুটি ঠিকঠাক। লো লাইট সিচুয়েশনে ফটো ব্লারি হয়ে যায় আর ডিটেলস মিসিং। আর তবে লাইট ক্যাপচার করার ক্ষমতা খুব ভালো, লাইট কিন্তু দারুণ ক্যাপচার করে। যে কোনো লাইটকে হ্যান্ডেল করার ক্ষমতা, এক্সপোজার হ্যান্ডেল করার ক্ষমতা খুব সুন্দর। আর আর্টিফিশিয়াল লাইটে ফটো বেশ ভালো নাই, প্রাইস অনুযায়ী ঠিকঠাক, কিন্তু এখানে একই লাইটকে দুটো আলাদা কালার করে ফেলেছে। তবে হ্যাঁ, লাইট ক্যাপচারিং করার ক্ষমতা খুব ভালো, আর্টিফিশিয়াল লাইটে ফটো বেশ ভালো আসে। আর নাইট ফটোগ্রাফি ভালো,
এক্সট্রিম লো লাইটে এত আলো গ্যাদার করে ধারণার বাইরে। এই ফটোটা দেখুন আর এটা ভিডিওটা দেখুন, এই ভিডিওটা এখন শুট করছি, এই ভিডিওটাতে জাস্ট দেখুন জায়গাটা, একটা 2 মেগাপিক্সেলের বোকে লেন্স দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও পোর্ট্রেট ফটোগ্রাফি যথেষ্ট সফট আছে আর একটা ওভার শার্পনেস আছে, আর ঠিক ব্লারটা ঠিকঠাক, এজ ডিটেকশন খুবই মোটামুটি, আর ওই চলনসই ফটো পোর্ট্রেটে আছে। ফ্ল্যাশ দিয়ে এক্সট্রিম লো লাইটে ফটো ঠিকঠাক কিন্তু কালার মিউটেড। ডিলাইট কন্ডিশনে পোর্ট্রেট সেলফি এবং নর্মাল সেলফি দুটোতেই ডাইনামিক রেঞ্জ আর এক্সপোজার ঠিকঠাক কিন্তু কালার বড় মিউটেড। আর নাইট সেলফিতে পোর্ট্রেট আর নর্মালও সেলফি ঠিকঠাক, বিভিন্ন লাইট কন্ডিশনে সেলফি ঠিকঠাক কিন্তু কালার পোর্ট্রেট সেলফিতে মিউটেড। আর ব্যাকলাইট সিচুয়েশনে সেলফি ভালোই আসে। এক্সট্রিম লো লাইটে সেলফি কিন্তু ব্লার আসে উইথ ফ্ল্যাশ দিয়েও। আর মোটামুটি লাইট কন্ডিশনে যদি সেলফি তোলেন তাও হাত আপনাকে স্টেডি রাখতে হবে। এই ভিডিওটি এখন শুট হচ্ছে IQ G10X এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এর ফ্রন্ট ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি সেটা মোটামুটি ঠিকঠাক, তবে স্টেবিলাইজেশন একদমই প্রায় নেই বললেই চলে, কারণ আমি এখন হাঁটছি, তো খুব একটা স্টেবল ভিডিও হচ্ছে বলে আমার তো মনে হচ্ছে না। তো আপনারা স্ক্রিনে দেখে বলুন কেমন লাগছে, যদিও এখন বেশ হার্ড সানলাইট রয়েছে আমার পিছনে। তো ব্যাকলাইট সিচুয়েশনে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি কেমন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন পুরো পিছনে সান আমার একদম পিছনে, তো ফেস মোটামুটি ডার্ক আসছে। তো এবার আমি আস্তে আস্তে সান এক্সপোজার কেমন হ্যান্ডেলিং হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা। আমার ফেসে পুরো সান এসে পড়ছে একদম আমার ফ্রন্টের সানলাইট। তো মোটামুটি এর ভিডিওগ্রাফি কোয়ালিটি ঠিকঠাক, মানে ক্যাজুয়াল ভিডিওগ্রাফির জন্য ঠিক আছে, তবে খুব একটা এক্সপেক্ট না করাই ভালো এর থেকে, কারণ এই প্রাইস রেঞ্জে ফোনে ভিডিওগ্রাফি এরকমই মোটামুটি আসে। আর এর ইনবিল্ড মাইক্রোফোনে আমি কথা বলছি, তো মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটি এখন শুট হচ্ছে IQ G10X এর ব্যাক ক্যামেরা দিয়ে। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু যদি আপনি ভিডিওটি প্রথমেই ভিডিওগ্রাফি খুলেন তো 1080p 30fps এই ভিডিওটি শ্যুট হবে, কিন্তু এর যে সেটিংস সেটা আপনি চেঞ্জ করে 4K 30fps এ করতে পারবেন। আর ম্যাক্সিমাম 4K 30fps এ যেহেতু ভিডিও শ্যুট করা যায়, তো আমি 4K 30fps এ ভিডিওটি শ্যুট করছি। আর এর স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো ব্যাক ক্যামেরা, আর ভিডিওর কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক। তবে ভিডিওর কোয়ালিটি যেটা এই প্রাইস রেঞ্জে হওয়া দরকার সেটা ঠিকঠাকই আছে, তবে স্টেবিলাইজেশন খুব বেশ ভালো। আর এর ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে এখন ভিডিওটি শ্যুট হচ্ছে, তাই আপনারা বুঝতেই পারছেন এর মাইক্রোফোনের কোয়ালিটি কেমন। এবার আমি আস্তে আস্তে ব্যাকলাইট সিচুয়েশনের দিকে মুভ করছি। হঠাৎ করে হোয়াইট ওয়াশ একটা ভিডিওর কোয়ালিটি আসছে, আমি জানি না কেন। তো এটা কি কোনো গ্লিচ নাকি এটা কোনো সফটওয়্যার প্রবলেম? তো এরকম কোনো প্রবলেম যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। তো বাদবাকি এমনি কোয়ালিটি ঠিকঠাক ছিল প্রথম, কিন্তু আস্তে আস্তে কোয়ালিটিটা কীরকম ডিগ্রেড হয়ে গেল, আবার এখন আবার একটু ঠিক হয়ে যাচ্ছে। তো এক্সপোজার হ্যান্ডেলিংয়ে বড় হোয়াইট ব্যালেন্সে বড় প্রবলেম আছে। তো দেখা যাক এর বাকি সফটওয়্যার আপডেটের পর কেমন আসে ভিডিও কোয়ালিটি। এখন আপাতত ভিডিও কোয়ালিটি এরকমই আসছে। তো আমি আস্তে আস্তে শ্যাডোর দিকে মুভ করছি, শ্যাডোর দিকে ভিডিও কোয়ালিটি কেমন আসছে আপনারা একটু দেখে নিন। এক্সপোজার হ্যান্ডেলে ঠিক আছে, কিন্তু যখন হাঁটছিলাম তখন ভিডিওতে একটা জিটারিনেস আসছিল হালকা, কিন্তু এখন মুভিং সাবজেক্টেও ভালো ফোকাস নিতে পারছে। আর এক্সপোজার শিফটিং সেরকম ভাবে আমি লক্ষ্য করছি না, তবে ফোকাস হান্টিং সেরকম ভাবে কিছু অসুবিধা নেই, ফোকাস হান্টিং এ সেরকম কোনো অসুবিধা নেই, ফোকাস ঠিকঠাক নিচ্ছে ক্লোজ শটেও। আর আপনারা সাবস্ক্রাইব বাটনটাতে ফোকাস ঠিক রাখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে বা যে কোনো কিছু আপনার মূল্যবান তথ্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রাইস রেঞ্জ অনুযায়ী এক্সপোজার শিফটিং ঠিকঠাক। আর 1x থেকে 2x এ গেলে একটা জার্ক দিয়ে 2x এ যায়, আর 2x এও কিন্তু ওভার শার্পনেসের একটা ব্যাপার আছে, কিন্তু 2x ও ভিডিও মোটামুটি ঠিক আছে, চলবে, চলনসই ভিডিও নিতে পারে 2x এ। আর লো লাইটে লাইট ক্যাপচারিং ক্ষমতা খুব ভালো, ভালো লাইট কন্ডিশন থাকলে মোটামুটি ভিডিও ঠিকঠাক আসবে। খুব ভালোভাবে মাঝে মাঝে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে লাইট ঘোস্টিং এর একটা ব্যাপার আছে, অর্থাৎ এই লাইট গুলোর আবার একটা উল্টো ছবি কোথাও কোথাও পড়ছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। তাছাড়া এমনিতে 2x ও লো লাইটে যথেষ্ট ভালো ভিডিও নিতে পারে। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী লো লাইটের ফটো এবং ভিডিওগ্রাফি যথেষ্ট ভালো, তবে ডে লাইট কন্ডিশনে সেলফি আর পোর্ট্রেট ফটোগ্রাফি একদমই ঠিকঠাক নয়। আর লাইট ঘোস্টিং এর ব্যাপারটা সত্যি আমাকে একটু ইরিটেট করেছে, তবে বাজেট অনুযায়ী ঠিকই আছে। এবার আসছি এর AI ফিচার্স, আর সবশেষে আপনাদেরকে বলবো এর নেগেটিভ দিকগুলো। তো মাঝে মাঝে আমি কিছু নেগেটিভ পয়েন্ট বলেছি, সেই সব কিছু সামারাইজ করে আপনাদেরকে বলবো। যেসব নেগেটিভ দিকগুলো শুনে যদি আপনার মনে হয় যে এই স্মার্টফোনটা নেওয়া উচিত নয়, তাহলে আপনারা এই স্মার্টফোনটা অবশ্যই স্কিপ করতে পারবেন। দেখুন 2025-এ আমরা এসে গেছি, এখন তো AI ফিচার্স অবশ্যই যে কোনো স্মার্টফোনে থাকতে হবে। এই 2025-এ দাঁড়িয়ে AI ফিচার্স না থাকা স্মার্টফোন সত্যি খুব কম লঞ্চ হচ্ছে। তো এর মধ্যেও আপনি গুগল জেমিনাই সাপোর্ট পাবেন, তবে এটা আমার কাছে আছে 6128 জিবি অর্থাৎ বেস ভেরিয়েন্ট। এই বেস ভেরিয়েন্টে আমি এখনো সার্কেল টু সার্চের অপশন পাইনি,
হয়তো হায়ার মডেলগুলো সার্কেল টু সার্চের অপশন আছে। আমি যেটা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে দেখলাম যে সমস্ত ভেরিয়েন্টই নাকি সার্কেল টু সার্চের অপশন আছে, তবে আমি কোন রকম সার্কেল টু সার্চের অপশন কিন্তু খুঁজে পেলাম না। এছাড়া এআই ফিচার্সের মধ্যে আপনি গ্যালারি অ্যাপসের মধ্যে বিভিন্ন এআই ফিচার্স পাবেন, যেমন একটা আছে এআই ফটো এনহ্যান্স, এটা আপনি রিপেয়ার মোডে পাবেন, যেটা এই ছবিটাতে করা হয়েছে দেখুন। আর একটা এআই ইরেজার, যেটা গুগল ফটোজও পাবেন, আবার এর গ্যালারির মধ্যেও আপনি পাবেন। আর সেরকম এআই ফিচার্স এই প্রাইস রেঞ্জে আপনি পাবেন না। তো যেটুকু এআই ফিচার্স দিয়েছে মোটামুটি কাজের। এবার আসি এই স্মার্টফোনটার নেগেটিভ পয়েন্টগুলোতে। দেখুন, প্রথম যে নেগেটিভ পয়েন্ট আমি বলবো সেটা হলো এই স্মার্টফোনটাতে সিঙ্গেল মাইক্রোফোন আছে, অর্থাৎ কলিং এর যে মাইক্রোফোন বা ভিডিওর জন্য যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা সিঙ্গেল মাইক্রোফোন, অর্থাৎ এর উপর দিকে কোনো মাইক্রোফোন নেই, যেটা কিন্তু সত্যি খুব একটা নেগেটিভ পয়েন্ট। আইকিউ এটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। আর দ্বিতীয় কথা হলো এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনে একটা 3.5 এর জ্যাক সত্যি খুব প্রয়োজনীয়, কারণ আপনিও জানেন আর আমিও জানি স্মার্টফোন কোম্পানিগুলো কেন 3.5 এর জ্যাকের যে গর্তটা সেটা হাটিয়ে দিচ্ছে। আর আইকিউ G10X স্মার্টফোনটিতে যেটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো এর কোনো মেমোরি এক্সটেন্ডের কোনো সাপোর্ট নেই। তো এটাতে যদি একটা মেমোরি কার্ড স্লট থাকতো তাহলে সত্যি খুব ভালো হতো, কারণ এই প্রাইস রেঞ্জে অনেকেই মেমোরি কার্ড স্লট চেয়ে থাকেন। আর এর ফ্রন্ট ক্যামেরাটার কোয়ালিটি মোটামুটি, যেটা আরেকটু ভালো করলে হয়তো আপডেটের সাথে আরেকটু ভালো করলে ভালো হবে। তো যাই হোক, কি দিত না সেসব ছাড়ুন, যা দিয়েছে সেটা আমি সমস্ত কিছু আপনাদেরকে খুলে বললাম। এরকমই আরো নতুন নতুন কন্টেন্ট দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।